বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওয় নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 13 অধ্যায়ের 212 এবং 213 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওর যারা পূর্বের আলোচনাগুলো এখনো দেখনি, অর্থাৎ 212 পৃষ্ঠার আগের আমাদের আলোচনা হয়েছে 211, 210, 209, 208, 207 এবং 206। এই পৃষ্ঠাগুলোর আলোচনা যারা দেখনি ইতোপূর্বে, সেগুলো দেখে আসতে পারো, তাহলে আজকের পাঠটা বোঝা তোমাদের জন্য আরো ইজি হবে। তো ভিডিওটি শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. 212 পৃষ্ঠার শুরুতে বলা হচ্ছে 13.2.3 গণবিলুপ্তি। গণ শব্দের অর্থ আমরা জানি অনেকগুলো প্রজাতি মিলে গণের সৃষ্টি হয়, অর্থাৎ এক গণের ভিতরে অনেকগুলো প্রজাতি থাকতে পারে। যেমন আমি যদি বলি ম্যাঙ্গো ইন্ডিকা, যেমন আমি যদি বলি হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এখানে হোমো নামটি হচ্ছে গিয়ে গণ এবং সেপিয়েন্স নামটি হচ্ছে প্রজাতির নাম। এমন ভাবে গণ বিলুপ্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ গণ অংশটুকুর কথা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে বইয়ের অংশ পড়ে দেখি। বিলুপ্ত বলতে কোন একটি জীব প্রজাতির সকল সদস্যের ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া বোঝায়। আমি যেমন বললাম, অনেকগুলো প্রজাতি মিলে একটা গণ তৈরি হয়, সেই গণ সব একেবারে ধ্বংস হয়ে যাওয়াকেই বলা হচ্ছে বিলুপ্তি। বিলুপ্তি মানে হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। যেমন ডাইনোসরের একটি প্রজাতি টাইরানোসরাস রেক্স, টি রেক্স সংক্ষেপে বলে। এখানে টি হচ্ছে গণ বা টাইরানোসরাস রেক্স বা টি রেক্স এইসবের এখানে টাইরানোসরাস অংশটি হচ্ছে গণ এবং রেক্স একটি প্রজাতি, এর সব সদস্য ধ্বংস হয়ে গেছে, তাই এই প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। অর্থাৎ দেখো, গণ আর প্রজাতির মধ্যে একটা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে বোঝার জন্য, অনেকগুলো প্রজাতি মিলে একটা গণ সৃষ্টি হয়। ঠিক একই হিসেবে টাইরানোসরাসেরও কিছু ডাইনোসর যাদের অনেক মিল ছিল, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ টাইরানোসরাস হচ্ছে গিয়ে গণগুলো কেমন দেখতে ছিল, এদের মিল ছিল। এই সদস্য সবই ধ্বংস হয়ে গেছে, তাই এখানে বলা হচ্ছে মানে শেষ হয়ে গেছে, তাই এই প্রজাতিটি বিলুপ্ত হয়েছে বলা যায়। একইভাবে বলা যায় যে সাবরটুথ টাইগার নামে এক ধরনের বাঘ বিলুপ্ত হয়ে গেছে এবং যার ফলে এখনো একটি জীবিত সাবরটুথ টাইগার খুঁজে পাওয়া যাবে না, মানে এখন আর একটাও আমরা সাবরটুথ টাইপের টাইগার পাবো না। গণ বিলুপ্ত হয়ে হলো টাইরানোসরাস রেক্স এবং সাবরটুথ টাইগারের মতো আরো হাজার হাজার প্রজাতি একসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ দেখো, একটা প্রজাতি শেষ হয়ে যাওয়া মানে কম ক্ষতি তুলনামূলক, কিন্তু একটা গণ হারিয়ে যাওয়া মানে কি জানো, একটা বিরাট অংশ প্রাণীর হারিয়ে যাওয়া, সেটাই এখানে বোঝানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত 5টি গণ বিলুপ্ত ঘটনা ঘটেছে। যেমন এখন থেকে প্রায় 6.6 কোটি বছর পূর্বে ক্রিয়েটেশাস পেলিওজিন গণ বিলুপ্তির ঘটনা ঘটে। এ সময় ডাইনোসর সহ পৃথিবীর মোট জীব প্রজাতির 75% বিলুপ্ত হয়ে যায়। চিন্তা করো, এই সময় কি কারণে এটা ঘটেছিল জানো? তখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতো। অর্থাৎ ডাইনোসর বিলুপ্তি নিয়ে তুমি যদি কোনো বই পড়ো তাহলে জানতে পারবে এসবের কারণেই। এবং পৃথিবী তখন এখনের মতো শান্ত থাকতো না, নেচার এমন থাকতো যে সব সময় ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় এগুলো দিয়েই পৃথিবী শান্ত হয়েছে এখন। এরপরে দেখো, এই গণবিলুপ্তি দ্বারা মেসোজয়িক মহাযুগের সমাপ্তি এবং সিনোজয়িক মহাযুগের সূচনার সীমানা নির্ধারণ করা হয়। আবার উল্টো ঘটনাও রয়েছে।
যেমন আজ থেকে 54 কোটি বছর আগে পৃথিবীতে প্রচুর নতুন প্রজাতির একটি জটিল ধরনের প্রাণের আবির্ভাব ঘটে। কমপ্লেক্স মানে প্রাসঙ্গিক। এরপরে দেখো এই ঘটনা মাধ্যমে ক্যাম্বিয়াম যুগের সূচনা চিহ্নিত করা হয়। অতি প্রাচীনকালের এসব তথ্য মূলত জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে জানা যায়। আমরা জীবাশ্ম নিয়ে গবেষণা করলে জানতে পারি যে এই জীবটা কত বছর আগে পৃথিবীতে অস্তিত্ব নিয়েছিল এবং এর গণ কি ছিল, প্রজাতি কি, এগুলো আমরা জানতে পারি। কিসের সাহায্যে বলেছিলাম? আইসোটোপের সাহায্যে আমরা এগুলো নির্ণয় করতে পারি। জীবাশ্ম বা ফসিল সম্পর্কে আমরা পড়ব 13.3। এটা পড়ার আগে আমরা জীবাশ্মের সংজ্ঞাটা আরেকবার বলি। জীবাশ্ম হচ্ছে সেই ধরনের জীব, যে ধরনের জীব একসময় পৃথিবীতে অস্তিত্ব ছিল কিন্তু বর্তমানে সেই পৃথিবীর একটা প্রাণী বা সদস্য কেউ বেঁচে নেই, অর্থাৎ তাদের কিছু অংশ বিশেষ পাওয়া গেছে নতুনভাবে, সেটাই জীবাশ্ম বলা হয়। অতীতে বসবাসকারী যে কোনো জীবের দেহাবশেষ বা দৈহিক গঠনের অথবা বসবাসের যে কোনো চিহ্ন জীবাশ্ম হিসেবে অভিহিত করা হয়, যে কথাটা বললাম। ল্যাটিন শব্দ ফোসাস অর্থ ফসিল, এই শব্দটির উৎপত্তি হয়েছে, ফোসাস থেকে ফসিল শব্দটির উৎপত্তি হয়েছে। জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দাঁত, হাড়, দাঁত, দেহের বাইরের শক্ত খোলস, এমনকি অবক্ষেপ বা পাথরের মাঝে জীবের দেহের কোনো চিহ্ন বা জীবাশ্মের মধ্যে পড়ে। অর্থাৎ দেখো, আমরা জীবাশ্ম বলতে ওই প্রাণীটি কেমন ছিল এমন কোনো বৈশিষ্ট্য বুঝতে পারি, এমন অংশ বিশেষকেও জীবাশ্মের মধ্যে পড়ে, তা নাহলে পায়ের ছাপ তো হতো না। এমনই জীবাশ্ম সবই জীবাশ্মের অংশ। যেমন তোমাদের একটা 13.4 ছবি দিয়ে আছে, এটা দেখে বুঝতে পারবা যে একটা সাপ দেখে বোঝা যাচ্ছে জীবাশ্মের অংশ। এরপরে বলা হচ্ছে বইতে, দেহের যে কোনো চিহ্ন জীবাশ্মের মধ্যে পড়ে। জীবাশ্ম বিভিন্ন আকারের হতে পারে, ছোট হতে পারে, বড় আকারে হতে পারে, প্রাণীর উপর নির্ভর করে। একটা শামুকও হতে পারে, অনেক বড় একটা চিলও হতে পারে। এরপরে দেখো, ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল ডাইনোসর বা গাছের অংশ ফসিল আকারে পাওয়া গিয়েছে। আমি একটা জিনিস বারবার তোমাদের মাথায় দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সকল জীবের জীবাশ্ম হয়। এখানে আমাদের ইনক্লুডেড প্রাণী এবং উদ্ভিদ, আমরা উদ্ভিদটাকে বাদ দিব না, অর্থাৎ উদ্ভিদেরও জীবাশ্ম পাওয়া যায়। সাধারণত কোন জীবের ফসিল হতে তার চিহ্ন বা দেহাবশেষ কমপক্ষে 10,000 বছরের পুরনো হয়। দেখো, 10,000 বছরের পুরনো হতেই হবে। এই কথাটি দ্বারা বোঝা যাচ্ছে যে 10,000-এর সর্বনিম্ন পুরানো হতে হবে। কেউ যদি এখন বলে যে স্যার 15,000 বছর হলে, তখন তারা ভালো, মানে 10,000 সর্বনিম্ন, 10,000 বা তার বেশি সময়ের পুরানো হলে সেটাকে জীবাশ্মের ভিতরে ধরা হয়। এরপরে বলছে, এছাড়াও সবচেয়ে পুরানো জীবাশ্মের মধ্যে রয়েছে 350 কোটি বছরের পুরনো এককোষী সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া গুলো একদম আদিকোষী, আদি প্রকৃতির, অর্থাৎ এর ভিতরে কি নেই, নিউক্লিয়াসে সুগঠিত নয়, এমন ধরনের ব্যাকটেরিয়া যা স্টেমোটোলাইটেস নামে পরিচিত। জীবাশ্মের ধরনগুলো নিম্নরূপ হয়ে থাকে। 13.3.1 বডি জীবাশ্ম। এক্ষেত্রে কোনো জীবের সম্পূর্ণ বা আংশিক দেহাবশেষ জীবাশ্ম আকারে পাওয়া যায়, যেমন বরফে জমে থাকা আদি মানবের মৃতদেহ। আগের দিনের মানুষ আমাদের চেয়ে আকারে অনেক বড় ছিল, তাদের হায়াত বা আয়ু ছিল অনেক বেশি। তারা যখন মারা গেছে, তাদের দেহেও কিছু অংশ বিশেষ বা দেহ পাওয়া যায়, লোমগুলো, তারপরে হাতির লোম, গাছের আটা বা কষ, আটকে পড়ে থাকা পতঙ্গ ইত্যাদি, এগুলো পাওয়া যায়। এগুলো যে শুধু সবসময় পাথরের ভিতর পাওয়া যায় এমন না, বরফের ভিতর সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ মেরু এলাকায় অনেক সময় বরফ পড়ে গেছে, কত জাতি এইভাবে শেষ হয়ে গেছে, গজব টজব পড়ে আল্লাহর, সেগুলো নিদর্শন জীবাশ্ম আকারে পাওয়া যায়। এখন দেখো, পরবর্তীকালে গাছের আঠা জমে অ্যাম্বারে পরিণত হয় এবং তার মাঝে আটকে পড়া জীবদেহ প্রায়ই অক্ষত থাকে। অর্থাৎ সেটা কি করেছে, ওর দেহটাকে পলিথিন দিয়ে যেমন আটকে দিলে যেমন হয়, সেই আকারে আটকে দিয়েছে, একটা পুরো কভার হিসেবে কাজ করেছে। প্রাণীটা সময়ের সাথে সাথে হয়তো মারা গেছে, কিন্তু সেইভাবেই রক্ষিত আছে। এটা আগে বুঝতে পারবা 13.5-এর ছবিটা দেখলে। জুরাসিক যুগের শুরুর দিকে বিচরণকারী ডাইনোসরের পায়ের ছাপ,
দেখো ওইভাবে আটকা আছে এমন। এরপরে দেখো বলা হচ্ছে 13.3.2 মোল্ড এবং কাস্ট জীবাশ্ম। মোল্ড অ্যান্ড কাস্ট অনেক ক্ষেত্রে কোনো জীবের দেহাবশেষ যে অবক্ষেপে চাপা পড়ে তা সময় প্রবাহের সঙ্গে সঙ্গে পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলা কোনগুলো? যে এক ধরনের রূপান্তরিত শিলা, মানে পূর্বে এক শিলা ছিল, সেই শিলা থেকে আরেক শিলা বা তৈরি হয়েছে এমন শিলা কিছু, সেই শিলার পরিণত হয়েছে। পরবর্তীকালে জীবের দেহাবশেষ ক্ষয় হয়ে গেলেও তার ছাপ সেই শিলায় থেকে যায়, এগুলোর মোল্ড বা ছাঁচ বলা হয়। মোল্ড বা ছাঁচের ভেতরে ফাঁকা অংশ যদি পুনরায় অবক্ষেপ দ্বারা পূর্ণ হয়ে শক্ত হয়ে যায়, দেখতে জীবের দেহের মতো হয়, তখন তা কাস্ট জীবাশ্মে পরিণত হয়। অর্থাৎ যখন আমরা কোনো জীবাশ্মের ভিতরে প্রাণীর অস্তিত্ব পাই সেটাকে বলি কাস্ট জীবাশ্ম, আর যখন শুধুমাত্র ছাপ পাই সেটাকে বলা হয় মোল্ড জীবাশ্ম। এটা আমরা ক্লিয়ার রাখবো। এরপরে 13.3 টেস্ট জীবাশ্ম কথা বলা হচ্ছে। কখনো কখনো জীবের বসবাসের বা চলাচলের বিভিন্ন চিহ্ন পাললিক শিলা বা অবক্ষেপে পাওয়া যায়। অবক্ষেপ বলতে একটা ছাপ বা ওখানে একটা প্রাণীর একটা কোনো আকৃতিক বা গঠনিক কিছু ছিল যেটা এখন প্রাণী নেই, সেই প্রাণীর ওই অংশটুকু এখনো অবক্ষেপ হিসেবে আছে। যেমন পায়ের ছাপ, চলের পহলে সৃষ্ট বসবাসের গর্ত, বাসা ইত্যাদি। একটা সময় ধরো একটা স্থানে এক পাখি থাকতো, পাখির অনেক বড় খোলস আছে গাছের ভিতরে সেই আকারে, কিন্তু পাখিটা এখন আর পৃথিবীতে নেই, এমন অবস্থাকে বলা হয় জীবাশ্ম। 13.3.4 পার মিনারালাইজড জীবাশ্ম। এটা আমরা পরবর্তীতে 214-215 পৃষ্ঠা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।